নারী এশিয়ান কাপের প্রস্তুতি নিতে থাইল্যান্ড গেল বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালাই করে নেওয়ার লক্ষ্য ঋতু সাগরিকাদের, প্রতিদ্বন্দ্বিতার আশা। যুব এশিয়ান গেমসে নারী কাবাডি দলের ইতিহাস। শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। সুযোগ সুবিধা পেলে এশিয়াডে পদক জয়ের স্বপ্ন। এবং চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে কিছুক্ষণ পর আর্সেনাল অ্যাথলেটিকো মাদ্রিদ লড়াই। বায়ার লেভারকুসেনের প্রতিপক্ষ পিএসজি, ম্যান সিটি খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। উইন্ডিজের কাছে সুপার ওভারে ম্যাচ হারল বাংলাদেশ। 11 রানের লক্ষ্যে খেলতে নেমে 9 রানে থামে স্বাগতিকরা। 1 রানের জয়ে সিরিজে সমতা আনল উইন্ডিজ। সুপার ওভারে 2টি ওয়াইড এবং 1টি নো বল পেলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া করল মিরাজের দল। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 213 রান করে বাংলাদেশ। জবাবে অধিনায়ক সেই হোপের দুর্দান্ত 50-তে বাংলাদেশের সমান 213 রানে থামে ক্যারিবিয়ানরা। 50 হাঁকিয়ে ম্যাচ সেরা হন সেই হোপ। 813 আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম বাংলাদেশের কোনো ম্যাচ টাই হলো। তবে সুপার ওভারে স্নায়ুর পরীক্ষায় পাশ করতে পারল না বাংলাদেশ, বাড়ল সিরিজ জয়ের অপেক্ষা। একই সঙ্গে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করলো এই ম্যাচ। মিরাজের অধিনায়কত্ব আর সৌম্য সরকারের সুপার ওভারে ব্যাটিং। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। অধিনায়ক ও কোচের সিদ্ধান্তেই সুপার ওভারে ইনফর্ম রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে পাঠায়নি বাংলাদেশ দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সৌম্য সরকার। সুযোগ পেয়েও 11 রান করতে না পারায় কঠিন উইকেটের দোহাই দেন এই ওপেনার। এদিকে মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে বিদ্রূপ করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন। স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না, আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি 6 মারা, ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না। বলটা অনেক পুরাতন ছিল, মানে পুরাতন হয়ে গেছে। 50 ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না। সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে, স্কিড বা বলেন, বলটা একটু স্লো আসতেছিল এবং টানও ছিল অনেক বেশি। সো হ্যাঁ, নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওইরকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে। First thing that I did was check my TV. আমি ভেবেছিলাম আমার টেলিভিশনের কালারে কোনো সমস্যা, পরে বুঝলাম উইকেটটাই কালো, টিভিতে সমস্যা নেই। Surely something is wrong with my television. বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে রেকর্ড হলো ওয়ানডের 54 বছরের ইতিহাসে 50 ওভার স্পিনার বোলার দিয়ে করানোর। যদি এমন উইকেট তৈরি করেও ম্যাচ হারতে হয়েছে টাইগারদের, বিশ্বকাপে সরাসরি খেলার বিবেচনায় স্লো উইকেট বানিয়ে সিরিজ জিতলেও সুদূর প্রসারী পরিকল্পনায় তা কাজে আসবে না বলে মনে করেন বিশ্লেষকরা। ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। এটা যেটা হচ্ছে সেটা হলো যে আপনার বিশ্বকাপ খেলার জন্য যে প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে পয়েন্ট টেবিলের, সেই পয়েন্ট টেবিলের রেস করার জন্য এইরকম একটা কন্ডিশন তৈরি করা হয়েছে। সার্বক্ষণিক যদি আপনি এইরকম উইকেট বানিয়ে খেলতে থাকেন তাহলে বিশ্বকাপে গিয়েও আপনার কোনো লাভ হবে না। তখন আপনি ফেক কনফিডেন্স নিয়ে যাবেন। ওয়েস্ট ইন্ডিজ এরকম কোনো পেস বোলার ছাড়া একটা ম্যাচ খেলছে এবং তার 50 ওভার ডেলিভারি করছে, সেটা হলো স্পিনার দিয়ে। যখন একটা ইউনিট, পেস বোলিং ইউনিট দ্বার প্রতিষ্ঠিত হয়, সেই ইউনিটকে রেখে আপনি যখন এরকম স্পিন ট্র্যাক বানান, তাদেরকে ইনসাল্ট করা হয়, তারা ডিমোটিভেটেড হয়। ডিমোটিভেশন নালে একটা ক্রিকেটের আরও খবর। রংপুর ক্রিকেটের ভাগ্য বদলের প্রতিশ্রুতি দিলেন ওই বিভাগ থেকে আসা নবনির্বাচিত পরিচালক হাসানুজ্জামান। ক্রিকেট গার্ডেনের প্রতিশ্রুতি বাড়ানো সহ জাতীয় পর্যায় থেকে শুরু করে বয়সভিত্তিকের ম্যাচ আয়োজন করাকে প্রধান লক্ষ্য বলে মনে করছেন এই বোর্ড কর্তা। সময় সংবাদে দেয়া একান্ত সাক্ষাৎকারে এইসব কথা বলেন তিনি। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত, রেদওয়ান হিমেলের রিপোর্টে। ক্যালেন্ডারের পাতা বদলায় না রংপুর ক্রিকেটের ভাগ্য। স্থানীয়দের দীর্ঘশ্বাস বাড়ে রংপুর ক্রিকেট গার্ডেনকে দেখে। লোকাল ক্রিকেটাররা ক্রিকেট ছেড়ে অন্য পেশায় জড়াচ্ছেন, অথচ ঘরোয়া ক্রিকেটে রংপুরের জয় জয়কার। কদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো এনসিএল টি20-র চ্যাম্পিয়ন আকবর আলীর দল। রংপুরের ক্রিকেটের যতটুকু অর্জন তাই ক্রিকেট গার্ডেনকে ঘিরেই। এই মাঠ থেকে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের ক্রিকেটার, অথচ এখানে নজর নেই বিসিবির, নেই অনুশীলনের
পর্যাপ্ত সুযোগ। সরজমিনে পরিদর্শন শেষে এবার সেই ধারা ভাঙার অঙ্গীকার দিলেন এই বিভাগ থেকে নবনির্বাচিত পরিচালক। বয়সভিত্তিক অনেক লিগ করা যেতে পারে, যত লিগ হবে, আন্তঃজেলা ক্রিকেট যদি লিগ আমরা করি, সেখান থেকেও দেখা যাবে যে কম্পিটিশন হলে কিছু ভালো ভালো প্লেয়ার, এমন একটা পাইপলাইন যাতে তৈরি হয় যে রংপুর ডিভিশনের জন্য তারা খেলতে পারে এবং রংপুর ডিভিশন পর্যায়ে খেলার এমন একটা খেলোয়াড় আমরা যাতে তৈরি করতে পারি, তারা জাতীয় টিমে ঢোকার একটা পাইপলাইন যাতে তৈরি হয়। হাসানুজ্জামানকে ঘিরে আশার আলো দেখছেন স্থানীয় খেলোয়াড় কিংবা সংগঠকরা। এই বিভাগের ক্রিকেটকে এগিয়ে নিতে তাদের দাবি নিয়মিত প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের। উনি একদম ক্রিকেট প্রেমী লোক, সেটা বোঝাই যাচ্ছে। ওনার উদ্দেশ্য আসলে রংপুরের ক্রিকেট উন্নয়ন করার জন্যই হয়তো বা আসছেন। আশা করি উনি ভালো কিছু করবে। আমরা যেভাবে পাচ্ছি মাঠে আসতেছে, কথা বলতেছে, দেখতেছে এবং প্র্যাকটিস সম্পর্কে দেখতেছে ত্রুটিগুলো, এই যে আশা করি উনি আমাদের এইগুলো ফিল আপ করবে এবং এই মন মানসিকতা আছে। আমাদের রংপুরে অনেক প্লেয়ার আছে যারা সারা বছর প্র্যাকটিস করে, কিন্তু আসলে প্র্যাকটিস করে তো লাভ নাই, ম্যাচ খেললে তো তার ইমপ্রুভটা আসলে বোঝা যাবে। দেশের অন্যান্য জায়গার মতো রংপুর বিভাগেও বয়সভিত্তিক বাছাইয়ে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে অহরহ। নবনির্বাচিত পরিচালক স্বচ্ছতা আনতে চান এই প্রক্রিয়াতেও। আমাদের যে কমিটিগুলো থাকবে, কমিটিগুলো যাতে তাদের স্বচ্ছতা থাকে, দায়বদ্ধতা থাকে, সেই ব্যাপারগুলো ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব, যাতে এরকম স্বজনপ্রীতি বা কাউকে এক্সট্রা কোনো প্রিভিলেজ বা বেনিফিট দেওয়া হোক। জাতীয় লীগের ভেন্যু হিসেবে স্বীকৃতি পাবার 25 বছরেও ভাগ্য বদলায়নি রংপুর ক্রিকেট গার্ডেনের। সময় সংবাদে নানান সময় এই সমস্যার কথা তুলে ধরা হলেও আসেনি সমাধান। নতুন পরিচালককে ঘিরে এবার সেই দৃশ্যপট বদলের প্রতীক্ষায় এই বিভাগের ক্রিকেট সংশ্লিষ্টরা। নাসির, শুভ, আরিফুল সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি রংপুরের এই ক্রিকেট গার্ডেন। বৈষম্যহীন বাংলাদেশে যা একদিন গড়ে উঠবে প্রতিষ্ঠান হিসেবে, এটাই প্রত্যাশা সকলের। রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে রেদওয়ান হিমেল, সময় সংবাদ। এবারে জানাবো ফুটবলের খবর। নারী এশিয়ান কাপ প্রস্তুতির জন্য দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকলেও প্রতিযোগিতামূলক ম্যাচের প্রত্যাশা ঋতু সাগরিকাদের। অতীতে থাইল্যান্ডের বয়সভিত্তিক দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লাগাতে চায় আফিদা খন্দকারের দল। প্রথমবারের মতো জাতীয় নারী ফুটবল দলের বহরে যুক্ত হওয়ার অনুভূতিটা বিশেষ রুমা আক্তারের জন্য। দলের সঙ্গে দেশ ছাড়ার আগে চাপা হাসি মুখ সে কথাই বলে দেয়। বয়সভিত্তিক দলে অবদান রাখা সিনহা জাহানও রুমার মতো অপেক্ষায় লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর। সাফ জয়ের পর এবার বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন লক্ষ্য এএফসি এশিয়ান কাপ। প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার আগে সর্বোচ্চ প্রস্তুতিতে মনোযোগ পিটার বাটলারের দল। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম কোরিয়ান ইপিজেইডে প্রস্তুতি ক্যাম্প শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ড গেল নারী ফুটবল দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে থাইল্যান্ড, তবে প্রতিপক্ষ বেশ পরিচিত। বর্তমান জাতীয় ফুটবল দলের অনেক ফুটবলারের অভিজ্ঞতা রয়েছে তাদের বয়সভিত্তিক দলের বিপক্ষে খেলার। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে ঋতুপর্ণারা। দেশ ছাড়ার আগে প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা জানান তারা। আমরা এর আগে থাইল্যান্ডের সাথে এজ লেভেলের সাথে খেলেছি, আন্ডার 16, তো সিনিয়র টিমের সাথে খেলা হয়নি। এখানে আমাদের প্লেয়ারও আছে, তাদেরও থাইল্যান্ডের সাথে এরকম খেলার সুযোগ হয়নি। এটা তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। প্রিপারেশন অনেক ভালো, যেহেতু আমরা টিমের সাথে সেরকম বেশ 2 দিন ট্রেনিং করেছি, মোটামুটি ভালোই, সব কিছু ভালো। কোচ পিটার বাটলারের হাত ধরে নিজেদের প্রমাণ করছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ দুটোতেও ফলাফলের চেয়ে পারফরমেন্সেই চোখ রাখার নির্দেশনা ইংলিশ কোচের। প্রতিপক্ষ শক্তিশালী হলেও সমর্থকদের জয় উপহার দিতে চান সাগরিকা। কোচ তো সবসময় নির্দেশনা ভালোই দেয়, তো বলে আমাদের পারফরমেন্স বেটার পারফরমেন্স করার জন্য জিততেই হবে এমন কোনো কথা না, কিন্তু আমাদের পারফরমেন্স ভালো করতে হবে। দর্শকের জন্য ভালো খেলা উপহার দিতে পারি, আমাদের খেলাটা ভালো পারফরমেন্স দিয়ে আমরা জিতে আসতে পারি ইনশাআল্লাহ। এশিয়ান কাপে সুযোগ হারালেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে 51 ধাপ এগিয়ে থাইল্যান্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান যুব গেমসের কাবাডিতে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো এই আসরে ব্রোঞ্জ জিতেছে তারা। এবার যুব এশিয়ান গেমসের নারী কাবাডিতে অংশ নিয়েছে মাত্র 5টি দল। সেখানে চতুর্থ হলেও পদক পাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের। যদিও
ইরান, ভারত ও থাইল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশের নারীরা। তবে চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ায় লাল সবুজ প্রতিনিধিরা। বাহরাইনের ইসা স্পোর্টস সিটিতে লঙ্কানদের বিপক্ষে শুরু থেকে সমানে সমান লড়ে যায় বাংলাদেশের মেয়েরা। তবে শেষ পর্যন্ত ৪৭-৪০ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। এবারে ইউরোপীয় ক্লাব ফুটবল প্রসঙ্গ। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে বায়ার লেভারকুসেন। এমিরেটসে আর্সেনালের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। সবগুলো ম্যাচই শুরু হবে রাত ১টায়। ইউরোপ সেরার মঞ্চে আজ সত্যিকার অর্থেই ফিরতে যাচ্ছে চ্যাম্পিয়নরা। প্রথম পর্বের তৃতীয় রাউন্ডে এসে অবশেষে মাঠে নামতে যাচ্ছেন গত মৌসুমের সেরা ফুটবলার ওসমান ডেম্বেলে। ইনজুরি কাটিয়ে আজ পিএসজি ক্যাপ্টেন ফিরছেন প্যারিসিয়ানদের ডাগআউটে। অনুশীলনে নেমে পড়েছেন আরও আগেই, তাই হয়তো লেভারকুসেন মিশনের আগে এতটা ফুরফুরে পিএসজি। শেষ 7 ম্যাচে মাঠে পাওয়া না গেলেও ম্যাচে তার প্রভাব পড়েছে কমই। এনরিকে বাহিনী ইউসিএলে আতালান্তা এবং বার্সেলোনাকেও হারিয়েছে ডেমবেলেকে ছাড়া। শুধু তাই নয়, এই ম্যাচ দিয়ে 4 সপ্তাহ পরে ফিরতে যাচ্ছেন মার্কুইনহোস। ম্যাচের আগে তাই প্রতিপক্ষ নয়, নিজের স্কোয়াড সাজানো নিয়ে মধুর বিড়ম্বনায় লুই এনরিকে। ওসমান এবং মার্কো ফিরেছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তাদের ছাড়াও আমরা জিতেছি। তাই এখন যারা আছে আমি তাদের বাদ দিতে পারি না। আমি কৌশল হিসেবে একাদশ সাজাবো। ইনজুরি থেকে ফিরেই কেউ আগের ফর্ম পায় না। আমি আশা করব তারা দ্রুত নিজেদের ছন্দ খুঁজে পাবে। রাতের আরেক ম্যাচে ইংল্যান্ডে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় দারুণ ছন্দে থাকলেও ইউসিএলে খুব একটা ভালো নয় রোজি ব্লাঙ্কোদের অবস্থা। 2 ম্যাচে 1 জয়, এখন পর্যন্ত তাদের অবস্থান 10 নম্বরে। যদিও এসব বিষয় নিয়ে একেবারেই চিন্তিত নন সিমিওনে। প্রতিপক্ষ আর্সেনালকে সমীহ করলেও ভীত নয় স্প্যানিশরা। অন্যদিকে অ্যাটলেটিকোকে সামলাতে প্রস্তুত হচ্ছে আর্সেনাল। মিকেল আর্টেটার বাহিনী আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রিমিয়ার লিগ, ইউসিএল সব জায়গাতেই উঠছে তাদের বিজয় কেতন। 2 ম্যাচে 2 জয় নিয়ে টেবিলে তাদের অবস্থান 5, তবে সেটা কেবলই গোল পার্থক্যের কারণে। এখন পর্যন্ত ছেলেরা আমাকে কোনো অভিযোগের সুযোগ দেয়নি। তারা দুর্দান্ত খেলছে। আমার আশা এ ম্যাচেও সে ধারাবাহিকতা বজায় থাকবে। অ্যাটলেটিকো মাদ্রিদ কতটা কঠিন প্রতিপক্ষ তা আমরা জানি। সিমিওনে এই দলকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, কিন্তু আমাদের মাঠে আমরা তাদেরকে ছেড়ে দেব না। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে বরাবরই একটু ব্যাকফুটে সিটিজেনরা। বর্তমান ফর্মটাও নেই পক্ষে, কিন্তু ভিয়ারিয়ালের অবস্থাও খুব একটা ভালো নয়। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 1 ম্যাচেও জয় নেই তাদের। সিটিজেনদের বিপক্ষে ম্যাচটাকেই তাই টার্গেট স্প্যানিশদের। দোনারুমার উপস্থিতি ড্রেসিং রুমে বাড়তি একটা উচ্ছ্বাস এনে দিয়েছে ফুটবলারদের মধ্যে। চ্যাম্পিয়ন ফুটবল আসে, তাকে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার নেই। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আমরা ফেভারিট, এটা আপনারা বলছেন, আমার সেটা মনে হয় না। এছাড়া একই সময় ইউনিয়ন সেন্টারের বিপক্ষে খেলবে ইন্টার মিলান এবং নাপোলির প্রতিপক্ষ আইন্ডহোভেন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। খেলার সময়ে আরও থাকছে এশিয়ান কাপ ট্রফি ফেরত পেতে মহসিন নাকভিকে হুমকি ভারত ক্রিকেট বোর্ডের। নভেম্বরের আগে বুঝে না পেলে আইসিসির কাছে অভিযোগ করবে বিসিসিআই। পাকিস্তান ক্রিকেট দলে ক্যাপ্টেনের চেয়ারে নতুন অতিথি শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডে ক্যাপ্টেন রিজওয়ানকে বরখাস্ত করে আবারও আফ্রিদির হাতে তুলে দেওয়া হলো আর্মব্যান্ড। এর আগে টি-20 থেকে আফ্রিদিকে সরিয়ে আনা হয়েছিল বাবর আজমকে। হঠাৎ করে ক্যাপ্টেন পরিবর্তনের কোনো কারণ অবশ্য জানায়নি পিসিবি। ইসলামাবাদে নির্বাচকদের সঙ্গে মাইক হেসনের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। পাকিস্তান ক্রিকেটে সব সম্ভব। আজ যিনি রাজা, কাল তার অবস্থান যে এক থাকবে সেটা স্বয়ং পিসিবির চেয়ারম্যানও দাবি করতে পারবেন না, কারণ তার নিজের জায়গাটা যে ঠিক থাকে না মাঝে মাঝে। সরকার বদলের সঙ্গে সঙ্গে সেখানেও আসে পরিবর্তন। কিন্তু অধিনায়কের আর্মব্যান্ডটা মনে হয় এর চেয়েও সস্তা পাকিস্তান ক্রিকেটে। যখন যাকে ইচ্ছা তার হাতে তুলে দেওয়া হয় দায়িত্ব, আবার সেই একইভাবে যখন ইচ্ছা তখন সরিয়ে দেওয়া যায়। প্রয়োজন হয় না কোনো জবাবদিহির। আর তা না হলে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে থাকা দলটার হঠাৎ করে কেন ওয়ানডে ক্যাপ্টেন বদলে গেল তা জানে না কেউই।
ইসলামাবাদে নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন হেড কোচ মাইক হেসন। রঙিন পোশাকের দল নির্বাচন করাই ছিল প্রধান লক্ষ্য, কিন্তু দিন শেষে সে বৈঠকটা পরিণত হলো ক্যাপ্টেন বরখাস্ত আর নতুন নিয়োগের, যদিও বরাবরের মতোই কারণ জানা নেই কারো। টেস্ট ক্যাপ্টেন শান মাসুদ, টি-20তে সালমান আলী আগা এবং ওয়ানডেতে রিজওয়ানের মধ্যে যার অবস্থানটা ছিল সবচেয়ে পাকা, সেই রিজওয়ানকেই নাকি সরে দাঁড়াতে হলো অজানা কারণে। শাহিন আফ্রিদি এর আগেও সাদা বলের ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু অভিজ্ঞতাটা মোটেও সুখকর ছিল না এই পেসারের জন্য, কারণ তাকে তো বিদায় নিতে হয়েছিল এমনই এক পরিস্থিতির মধ্য দিয়ে। 2024 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে টি-20র দায়িত্ব পেয়েছিলেন শাহিন, কিন্তু সেই সিরিজে পাকিস্তান হেরেছিল 4-1। ফলাফল সরিয়ে দেওয়া হয় আফ্রিদিকে। অবশ্য 25 বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি ওয়ানডে অধিনায়ক হলেন এবারই প্রথম। বল হাতে এই সংস্করণে তার দুর্দান্ত ফর্মটাই হয়তো এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে নির্বাচকদের। গত বছর তিনি ছিলেন পাকিস্তান দলের সেরা পারফর্মার। 2023 বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত 22 ওয়ানডেতে 45 উইকেট নিয়েছেন আফ্রিদি, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ। নভেম্বরে সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হবে শাহিন শাহ আফ্রিদির নতুন এই অধ্যায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। খেলার সময় সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে। আবারও দেশের ক্রিকেট প্রসঙ্গ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হারায় হতাশ সমর্থকরা। এই হারের জন্য মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বকে কাঠগড়ায় তুলছেন তারা। রিশাদের মতো ইনফর্ম ক্রিকেটার থাকার পরও কেন তাকে সুপার ওভারে ব্যাটিংয়ে পাঠানো হলো না, এজন্য টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ক্রিকেট বিশ্লেষকরাও। ম্যাচের পর মিরপুরের হোম অফ ক্রিকেটে সমর্থকদের ভুয়া ভুয়া স্লোগান, অথচ রোমাঞ্চে ঠাসা ম্যাচটা বাংলাদেশ জিতলে চিত্রটা ভিন্ন হতে পারত। কিন্তু অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের প্রশ্নবিদ্ধ কিছু সিদ্ধান্ত আর মাঠে ক্রিকেটারদের সেরাটা দিতে না পারায় দিন শেষে হতাশ হয়ে ফিরতে হলো সমর্থকদের। জয়ের খুব কাছে গিয়েও এ হার তারা কোনোভাবেই মানতে পারছেন না। আর এ হারের জন্য সুপার ওভারে ব্যাটিং অর্ডার আর মিরাজের নেতৃত্বকে দুষছেন সমর্থকরা। কিন্তু আমরা যখন প্রথমে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে নামে সে কিন্তু দুইটা ফ্রি হিট মিস করছে। সেটা কিন্তু সে কিন্তু সুপার ওভারের জন্য আসলে কখনোই না, সে কিন্তু আমার মনে হয় না যে সুপার ওভারের জন্য সে ফিট। এছাড়া আমরা আরো ভালো অপশন দেখতে পারতাম, রিশাদ ছিল। আসলে এটা অকল্পনীয় একটা ম্যাচ হারা আমাদের, যেহেতু একজন হার্টিটার উপরে ছিল রিশাদ ভাই, ওনাকে নামানো উচিত ছিল আমার মতে, কারণ উনি এখন ফর্মে আছে, ওনাকে নামানো উচিত ছিল, কিন্তু ওনাকে নামায় নাই। এটা ম্যানেজমেন্টের দোষ দিব নাকি ক্যাপ্টেন্সির দোষ দিব? সুপার ওভারে একটা ক্যাচ মিস করছে, যদি ওই ক্যাচটা নিত তাহলে 2 রানে ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে যেত। কিন্তু ক্যাপ্টেন কি করছে, উনি ইনিংসের শুরু থেকেই উনি বাজে একটা পারফরমেন্স করছে, যেটা আমরা সবাই দেখছি। এটা ইজি ম্যাচ ছিল, একটা নো পেয়েছিলাম, 2টা হোয়াইট পেয়েছিলাম, কিন্তু ওরা কাজে লাগাতে পারলো না। সৌম্য সরকার একটা নো বল পেয়েছিল, একটা হিট করা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারি ও প্লেয়ার ভিতরে পড়তেছে না। 12 বলে 45 রানের একটা ইনিংস খেলে গেল রাস্তে ফিনিশিং এ, ওরে না নামায় শান্তরে কেমনে নামানো হলো এটা আমাদের মাথায় নাই। রিশাদ ভাই কি এত লম্বা ছিল, টাইনা মারতে পারতো, সুমরে কেন উঠে এখানে? রিশাদের লম্বা ছিল না, ফর্মে ছিল, 14 বলে 29, আর কি করব? ক্যাপ্টেনজি অবশ্যই বাজে হয়েছে, এমনকি এমন পর্যায়ে যে সুপার ওভারে যাওয়ার পরে যে আমাদের মিরাজ কেসটা ছেড়ে দিল, সবাইকে হতাশ করে ফেললো। মুহূর্তে সুপার ওভার যখন হয়েছে তখন আশাবাদী ছিলাম যে আমাদের রিশাদের নামানো হবে। রিশাদের না নামানোর কারণে আজকে আমাদের এই হারের প্রধান কারণ হচ্ছে এটা। দলের এমন হারে হতাশ বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও। সুপার ওভারে কেন রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হলো না তুলেছেন সে প্রশ্ন। এই ম্যাচটা জিতলেই 1.5 বছর পর নিশ্চিত হতো ওয়ানডে সিরিজ জয়, কিন্তু এখন অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের জন্য। ম্যাচটা যে সহজ হচ্ছে না তা মানছেন সাবেকরাও। আমার কষ্ট লেগেছে এই ম্যাচটা, বাট আই ফেল্ট দেয়ার ওয়াজ এ লিটল বিট অফ রং প্ল্যানিং ইন দি ব্যাটিং অর্ডার যখন আমরা সুপার ওভারে গেলাম, বিকজ এটা আমার পার্সোনালি ভিউ, ওয়েন ইউ হ্যাভ সিন রিশাদ প্লেড এ সুপারলেটিভ নক অ্যান্ড হি বোল ওয়েল, সে তো টিউনড আপ হয়ে আছে, নো বল করলো, হোয়াইট বল করলো, সুপার ওভারে অ্যাডভান্টেজ নেওয়া বলেন বা আমাদের সব কিছু মিলিয়ে একদম ওরা আমাদের হাতে তুলে দিয়েছিল, যেটা আমরা একদমই গ্রেপ করতে পারিনি। সিরিজের আগে কিন্তু বাংলাদেশ এগিয়েছিল, খাতা কলমে বলেন, উইকেটের জন্য বলেন, আমাদের পারফরমেন্স বলেন, ওই একটা জায়গায়। কিন্তু এখন কিন্তু আপনার যদি বাংলাদেশের প্রেশার কাজ করবে, কারণ বাংলাদেশের মোমেন্টামটা ওরা নিয়েছে, ছিল বাংলাদেশের কাছে, ওদেরকে দিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে প্রস্তুত স্টিভেন স্মিথ, তবে নেতৃত্ব পেলে মাঠে নিজের কাজটা নিজের মতো করে করতে চান 36 বছর বয়সী এই ক্রিকেটার।
প্রস্তুতি হিসেবে নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে 2টি ম্যাচ খেলবেন স্মিথ। কামিন্সের বিকল্প নিয়ে চিন্তিত নন তিনি, তবে নিয়মিত অধিনায়ককে দ্রুতই পাওয়ার প্রত্যাশা স্মিথের। মাসখানেক পরেই উত্তাপ ছড়াবে অ্যাশেজ। টেস্ট ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর সংস্করণ ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দলই। প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকা ক্রিকেটাররাও, যাদের মধ্যে অন্যতম স্টিভেন স্মিথ। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে যার কাঁধে উঠতে যাচ্ছে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের ভার। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এই দায়িত্ব নিতে প্রস্তুত অজিদের সাবেক কাপ্তান। আমি জানি দল কিভাবে চলে, আমরা ভালো অবস্থায় আছি। যদি দায়িত্ব আসে নিতে প্রস্তুত। গুরুত্বপূর্ণ হচ্ছে নেতৃত্বটা আমি আমার মতো করে করা। আমার মতে যখন আমি মাঠে নামি তখন আমার আলাদা কিছু নেতৃত্ব কৌশল রয়েছে। আমিও চাই সব আমার মতো করেই ঘটুক। শেষ কয়েক বছরে এইসব কৌশল বেশ ভালোভাবেই কাজ করেছে। অধিনায়কত্বটা আসলেই উপভোগ করেন স্মিথ। অস্ট্রেলিয়ার আর্মব্যান্ড হাতে তার ব্যাটিং গড় যেখানে প্রায় 67, সেখানে অধিনায়কত্ব ছাড়া সে সংখ্যাটা 50-এরও নিচে। তবুও নিয়মিত অধিনায়কের অপেক্ষা স্মিথের কণ্ঠে। বোলিংয়ে ফেরার আগে ওর কিছু কাজ করতে হবে নিজেকে নিয়ে। ও ভালো ছন্দে ছিল আর ওর উপস্থিতি দলে গুরুত্বপূর্ণ। ও এই সিরিজে যতগুলো ম্যাচ খেলতে পারবে ততই ভালো আমাদের দলের জন্য। ইনজুরিতে থাকলেও দলের সঙ্গেই ট্রাভেল করবেন কামিন্স। কবে নাগাদ ফিরতে পারবেন তা নিশ্চিত নয়, তবে পেস ইউনিটে কামিন্সের অভাব নিয়ে চিন্তিত নন স্টিভেন স্মিথ। কামিন্সের বেশ ভালো বিকল্প হিসেবে স্কট বোল্যান্ড রয়েছে, তর্ক সাপেক্ষে ও বিশ্বের অন্যতম সেরা পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে ওর পরিসংখ্যানটাও দুর্দান্ত। এছাড়া বাকি দুজন স্টার্ক আর হ্যাজেলউড লম্বা সময় ধরে নিজেদের কাজ করে আসছে, তাই মনে হচ্ছে না কামিন্সের না থাকাটা চিন্তার। অ্যাশেজের প্রস্তুতিতে নিউ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে 2টো ম্যাচ খেলবেন স্মিথ। 28 নভেম্বর থেকে তাদের প্রথম ম্যাচ শুরু ইংল্যান্ডের বিপক্ষে। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। আবারও ফুটবল। প্রস্তাব পেলেও এই মুহূর্তে কোচিংয়ে ফিরতে চান না লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লপ। তবে ইংল্যান্ডের কোনো ক্লাবকে কোচিং করালে লিভারপুলকেই বেছে নেবেন তিনি। এদিকে বর্তমান কোচ আর্নে স্লটের উপর এখনই আস্থা না হারাতে বললেন ক্লপ। লিভারপুল ঘুরে দাঁড়াবে বলেও প্রত্যাশা তার। লিভারপুলের কোচের পদ হারাচ্ছেন আর্নে স্লট, পুরনো দায়িত্বে ফিরছেন ইয়র্গেন ক্লপ। ক্লাবটি টানা 4 ম্যাচ হারের পর এমন ভাবনা নিয়ে হতে পারে আলোচনা। গেল মৌসুমে আর্নে স্লট অলরেডদেরকে ইপিএল শিরোপা জেতালেও কোচ হিসেবে এখনও লিভারপুলের বেশিরভাগ সমর্থকের প্রথম পছন্দ ইয়র্গেন ক্লপ। তবে লিভারপুল ও ক্লপকে নিয়ে গুঞ্জন ওঠার আগেই তা থামিয়ে দিলেন জার্মান মাস্টারমাইন্ড। 9 বছরের দারুণ ক্যারিয়ার শেষে 2024 সালে লিভারপুল থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ক্লপ। বর্তমানে দায়িত্ব পালন করছেন একটি বহুজাতিক কোম্পানির হেড অব সকার হিসেবে। ডায়েরি অব সিইওর পডকাস্টের এক প্রশ্নের জবাবে ক্লপ জানান, এখনই প্রস্তাব পেলে লিভারপুলে ফেরার কোনো ইচ্ছে নেই তার। তবে যদি কোনো ইংলিশ ক্লাবে তাকে কোচিং করাতে হয় তাহলে সেটি অবশ্যই হবে লিভারপুল। আমি বর্তমানে যা করছি তা খুব পছন্দ করছি। কোচিং ক্যারিয়ার মিস করছি না। 2-2.5 ঘন্টা বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা মিস করি না। সপ্তাহে 2-3টা প্রেস কনফারেন্স, 10-12টা সাক্ষাৎকার কিংবা ড্রেসিং রুমে সময় কাটানো আমি মিস করি না। সম্ভবত আমি 1080টি ম্যাচ ডাগ আউটে দাঁড়িয়েছি। আমি ক্লান্ত, তাই এখনই ফিরছি না। যদি কোনো ইংলিশ ক্লাবে ফিরতে হয় তাহলে সেটি অবশ্যই লিভারপুল হবে। প্রশ্ন উঠতে পারে আমরা কবে ফিরব। আমার বয়স 58। আগামী 2-3 বছরের মধ্যেই আমি সিদ্ধান্ত নেব। লিভারপুলের বর্তমান কোচ আর্নে স্লটেরও প্রশংসা করেন ক্লপ। চলতি মৌসুমে স্কোয়াডে বড় পরিবর্তন আসায় ছন্দ খুঁজে পাচ্ছে না অলরেড। তবে দ্রুতই লিভারপুল তাদের পুরনো ছন্দে ফিরবে বলে প্রত্যাশা অলরেডদের সাবেক বসের। পরিবর্তনের অবশ্যই প্রভাব থাকে এবং তার জন্য অবশ্যই সময় প্রয়োজন। এখন নতুন ছেলেরা আসছে, তারা আসলেই দুর্দান্ত খেলোয়াড়। মানুষের নতুন কিছুতে অভ্যস্ত হতে সময় লাগে। স্লট দুর্দান্ত কোচ। গেল মৌসুমে সে দেখিয়েছে তার সক্ষমতা। আমার বিশ্বাস সে দলের সেরাটা বের করে আনতে পারবে। ইপিএলের চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করলেও শেষ 4 ম্যাচে খেই হারিয়েছে লিভারপুল। 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4-এ আছে অলরেড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে এসেও তুলনা চলছেই লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মাঝে। সম্প্রতি রন হয়েছেন বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ স্কোরার, অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক লিওনেল মেসি।
চলতি বছরে গোল স্কোরিংয়ের ক্ষেত্রেও তারা প্রায় সমানে সমান, তবে গড় বিবেচনায় কিছুটা এগিয়ে রয়েছেন রোনালদো। মেজর লিগ সকারে গিয়ে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন লিওনেল মেসি। তার আগমনে শুধু ইন্টার মায়ামি নয়, পুরো লিগের প্রতিদ্বন্দ্বিতায় বেড়েছে বহুগুণে। চলতি বছর ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৯ গোল, এর মধ্যে ৩৭টি ফ্লোরিডার ক্লাবের হয়ে, বাকি ২টি করেছেন আর্জেন্টিনার জার্সি পরে। স্কোরিংয়ের ক্ষেত্রে লিও মেসির প্রতিভা অতুলনীয়, আর অ্যাসিস্টের ক্ষেত্রে তিনি পিকাসোর শিল্পকর্ম। ক্যারিয়ারে এখন পর্যন্ত তার ৩৯৯টি সহায়তা। তার সান্নিধ্যে বদলে গেছে ইন্টার মায়ামি। শুধু মাঠের পারফরমেন্সে নয়, ম্যাচের বাইরেও তার লিডারশিপের সুফল ভোগ করছে দ্য হেরন্স। ৩৮ বছর বয়সেও সামর্থ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। অন্যদিকে আল নাসর আর পর্তুগালের হয়ে হাই লেভেলের এক মৌসুম কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই বছরে ৩৭ ম্যাচে তার পা থেকে এসেছে ৩৩ গোল, যার মধ্যে ২৪টি সৌদি ক্লাবের হয়ে, বাকি ৯টি পর্তুগালের জার্সিতে। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচে জোড়া গোল করেছেন রন। মোট ৪১ গোল নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোল স্কোরারের তকমা এখন তার দখলে। ৪০ বছর বয়সেও তার এমন পারফরমেন্সের রহস্য ভেদ করতে পারছেন না কোনো বিশ্লেষক। তবে মোটামুটি এক বিষয়ে সবাই একমত, তার দুর্দান্ত ফিজিক্যাল কন্ডিশনের জন্যই সবার থেকে তিনি আলাদা। কঠোর নিয়ম মেনে চলা আর অধ্যবসায়ের সুফল পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। যদিও তারা এখন ভিন্ন লিগে খেলছেন, তারপরও লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মাঝে তুলনা চলে আসে। গেল এক যুগের বেশি সময় ধরে চলা এই চর্চা চাইলেই শেষ করা যায় না। চলতি মৌসুমে দুজনই দুর্দান্ত, তবে গোল স্কোরিংয়ের গড় বিবেচনায় লিওর চেয়ে এগিয়ে রন। সে যাই হোক, ক্যারিয়ারের শেষ বেলায় এসেও তাদের দুজনই যে অনন্য তা অস্বীকার করার কোনো উপায় নেই। সম্প্রতি রোনালদো অর্জন করেছেন বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ স্কোরারের সম্মান, আর লিওনেল মেসির দখলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের তকমা। এর থেকেই বোঝা যায় কেন তারা অন্য সবার চেয়ে আলাদা, কেন তাদের ক্ষেত্রে সবাই ব্যবহার করে ভিন গ্রহের ফুটবলারের তকমা। সত্যিকার অর্থেই তারা কিংবদন্তি, যারা শাসন করছেন ফুটবল বিশ্ব। এস এম ইকবাল, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে। বর্তমান চুক্তি আরও বাড়াতে সম্মত হয়েছে ভিনসেন্ট কোম্পানি এবং বায়ার্ন মিউনিখ। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় তাদের মধ্যকার নতুন চুক্তি হতে চলেছে 2029 সালের 30 জুন পর্যন্ত। গেল মৌসুমে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন ভিনসেন্ট কোম্পানি। দুই পক্ষের মাঝে তখন প্রাথমিক চুক্তি ছিল 2027 সাল পর্যন্ত। দায়িত্ব নিয়েই বাভারিয়ানদের লিগ শিরোপা উপহার দেন বেলজিয়ান এই কোচ। বর্তমান মৌসুমটাও দুর্দান্ত চলছে তার। এখন পর্যন্ত খেলা 7 ম্যাচের প্রত্যেকটিতেই জয় তুলে নিয়েছে বায়ার্ন। শুধু লিগেই নয়, চ্যাম্পিয়ন্স লিগ সহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 11 ম্যাচে জয় বাভারিয়ানদের। সবকিছু বিবেচনায় নিয়ে আগে ভাগেই কোম্পানির সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন মিউনিখ। বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ভিনসেন্ট কোম্পানি। জার্মানিতে আসার আগে দায়িত্বে ছিলেন বর্নলের। তার অধীনেই ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নতি হয় ক্লাবটির, যদিও পরের মৌসুমে আবারও অবনমন হয় তাদের। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে কিছুক্ষণ পর আর্সেনাল অ্যাটলেটিকো মাদ্রিদ লড়াই। বায়ার লেভারকুসেনের প্রতিপক্ষ পিএসজি, ম্যান সিটি খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তুষার আহমেদ ইমন। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।